নমস্কার, গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে থাকা প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প তেলেনাপোতা আবিষ্কার। তো প্রথমেই আমরা প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে কিছু জেনে নেব। তোমাদের বইতেই দেওয়া রয়েছে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক ও ছোট গল্পকার হলেন এই প্রেমেন্দ্র মিত্র, যিনি 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1988 সালে মারা যান। পিতার রেলে চাকরির সুবাদে ভারতের নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীকালে সাহিত্য জীবনে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। তার লেখা কয়েকটি বিখ্যাত গল্প গ্রন্থের মধ্যে বেনামি বন্দর, পুতুল প্রতিমা, মৃত্তিকা, পঞ্চস্বর, অফুরন্ত, জলপায়রা, ধূলিধূসর, মহানগর, সপ্তপদী, নানা রঙে বোনা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও অবিস্মরণীয় ছোট গল্পগুলির মধ্যে রয়েছে বিকৃত ক্ষুধার ফাঁদে, শৃঙ্খল, পুণ্যম, মোট 12, শুধু কেরানি প্রভৃতি। তো এই মানুষটি বঙ্গবাণী পত্রিকা সম্পাদন করেছেন। এছাড়াও ঘনাদা, মামাবাবু, ভূত শিকারী মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি তাঁর সৃষ্ট চরিত্র, বিখ্যাত চরিত্র। তো তাঁর লেখা তেলেনাপোতা আবিষ্কার আজকে আমাদের পাঠ্য। শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জল জীবনের প্রথম বর্ষিতে হৃদয় বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারবেন। তো এই তেলেনাপোতা আবিষ্কারের কথা লেখক বলছেন যে শনি মঙ্গলবারের যে কোনো দিন যখন কাজ থেকে আপনি ছুটি পাবেন, সেই সময় আপনি যেতে পারেন এই তেলেনাপোতায়। সেখানে আপনি মাছ ধরতে পারেন। মাছ ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার কাছে থাকবে। অর্থাৎ একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা বলেই মনে হয়। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। অর্থাৎ পথটা খুব একটা সহজ পথ নয়, সেখানে অনেক যাত্রীর ভিড় থাকে, তাই আপনাকে জিনিস মানুষ সমস্ত কিছুতে ঠাসাই করা একটি বাসে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। একটা গ্রাম্য পরিবেশ যেরকম হয় সেই রকম একটা কথা বলা হচ্ছে যে ভাদ্র মাসের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে। সামনে নিচু একটা জলার মতো জায়গায় উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের মাকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। অর্থাৎ যেতে যেতে সেখানে প্রায় সন্ধে হয়ে এসেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না। মনে হবে পাখিরাও যেন সব হয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। মনে হবে নিচের জলা থেকে একটা ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। অর্থাৎ জায়গাটা একটা অদ্ভুত এবং একটা অলৌকিক একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ভিজে জায়গা। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরো দুজন বন্ধু ও সঙ্গী আপনার থাকা উচিত। অর্থাৎ একা একা যাওয়াটা উচিত নয়। তাই এরকম একটা দুর্গম পরিবেশ, দুর্গম রহস্যময় পরিবেশে একা না যাওয়াই ভালো। তাই দুজন বন্ধু বান্ধব থাকাটা আবশ্যক। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, তবু এই অভিযানে তারা এসেছে কে জানে আর কোন অভিসন্ধিতে। অর্থাৎ আর কি তাদের মনে আছে সেটা জানা নেই। তারা হয়তো মৎস্যলুব্ধ, অর্থাৎ মাছ শিকার করতে পছন্দ নাও করতে পারে, কিন্তু তারা কেন এসেছে জানা নেই, তবে এসেছে। তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুক ভাবে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন।
অর্থাৎ এরকম একটা অদ্ভুত পরিবেশে তারা, মশা পোকামাকড় থাকতেই পারে, সেই জায়গাতে তারা সেইগুলো অতিক্রম করে সেখানে অপেক্ষা করবে। খানিক বাদে পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। মশাদের ঐক্যতান আরো তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। অর্থাৎ তারা যখন এরকম একটা অদ্ভুত পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, যে এখানে তো কোথাও কিছু নেই, জনমানবহীন একটা জায়গা, এখান থেকে বেরিয়ে আসার যখন চেষ্টা করবেন, তখন একটা অদ্ভুত কান্নার আওয়াজ তারা শুনতে পাবেন। সেই শব্দে আপনারা তীক্ষ্ণ প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। দোদুল্যমান অর্থাৎ যে একটা দুলকি চাল হয়, সেই কথাটা বলা হচ্ছে, যে একটা গরুর গাড়ি এই জঙ্গলের ভেতর দিয়ে দোদুল্যমান অবস্থায় বেরিয়ে আসছে। যেমন গাড়িটি তেমনি গরুগুলি, অর্থাৎ গাড়িটিও যেরকম সেই রকম গরুগুলি। মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। অর্থাৎ গরুর গাড়ি আপাত দৃষ্টিতে যেরকম হয় সেরকম নয়, তার থেকে অনেকটাই ছোট আকৃতির। বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছইয়ের ভিতর তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন ও তিন জোড়া হাত পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। অর্থাৎ এই যে ছোট্ট একটা গরুর গাড়ির মধ্যে কিভাবে তিনজন মানুষ বসতে পারেন, সেইটা কিন্তু তারা ঠিকঠাক করে বসে যাবেন, কারণ কোনো কথা তারা বলবেন না। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে, পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। অর্থাৎ এই একটা দুর্ভেদ্য অন্ধকারের মধ্য দিয়ে গরুর গাড়িটি কিন্তু এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে। কিছুক্ষণ হাত পা মাথার ঠিকঠাক ভাবে যে সংস্থান সেটা হচ্ছিল না, তার জন্য তারা অস্বস্তি বোধ করবেন, তাদের বন্ধুদের সাথে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। তারপর তারা বুঝবেন যে চারিদিকের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের ভাবনা চিন্তা করার আর কোনো অবকাশ নেই। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন, মানে এটা যেন পৃথিবীর বাইরের কোনো একটা জগৎ। কারণ আমরা থাকি শহুরে কোলাহলের মধ্যে, বা গ্রামেতেও যে কোলাহলটুকু থাকে সেই কোলাহলটুকু এখানে নেই। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে। সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন, অর্থাৎ সময় যেন এখানে থেমে গেছে, যেখানে জনমানব নেই, এরকম একটা অদ্ভুত পরিবেশ। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝনঝনায় জেগে উঠে দেখবেন ছইয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে একটি ক্যানিস্তারা বাজাচ্ছে। ক্যানিস্তারা মানে যেটা খুব আওয়াজ হয়, টিন জাতীয় জিনিস, এটাই হলো ক্যানিস্তারা। তো কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার ভাবে আপনাকে জানাবে, আগে ওই শালার বাঘ খেদাতে। আশ্চর্য বিষয়, এই অদ্ভুত পরিবেশে আবার আরো একটা অদ্ভুত জিনিস, বাঘের কথা শুনতে পেলেন তারা। এই বাঘের জন্য গাড়োয়ান কি করছেন, ক্যানিস্তারা বাজাচ্ছেন। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর, অর্থাৎ বোঝার পর, হৃদয়ঙ্গম করা মানে বোঝার পরে মাত্র ক্যানিস্তারার নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানিস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। তাহলে তারা বোঝার আগেই, তারা যখন জিজ্ঞাসা করছে যে ক্যানিস্তারা দিয়ে কি বাঘ তাড়ানো সম্ভব, তো এই ঘটনার মধ্যেই গাড়োয়ান
আশ্বস্ত করে বলছে, অর্থাৎ এটা একটা ব্যঙ্গ করার মতনই কথা যে আশ্বস্ত করছেন, অর্থাৎ আশ্বস্ত তো ঠিক না, কারণ তিনি বাঘের কথা বলতে গিয়ে বলছেন চিতাবাঘ। বাঘ মানে এমনি বাঘ না, চিতাবাঘ, অর্থাৎ আরো ভয়ঙ্কর। তা এবং চিতাবাঘ নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ চিতাবাঘটা নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা বাজালেই সেটা চলে যাবে। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটা মাঠ পার হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন বসে বসে ভাবছেন যে মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে এরকম একটা স্থান কি করে সম্ভব যেখানে বাঘ আছে, তো ততক্ষণে কি হয়েছে, গরুর গাড়িটা একটা বিশাল মাঠ অতিক্রম করে গেছে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই মাঠটা পার হওয়ার পর তারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ উঠেছে এবং সেই ক্ষীণ চাঁদের আলোতে কি কি দেখা যাচ্ছে, যে অট্টালিকার ধ্বংসাবশেষ, কোথাও একটা দেউড়ির খিলান রয়েছে, কোথাও কোনো মন্দিরের ভগ্নাবশেষ রয়েছে। তো এইগুলোই রয়েছে, এগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে, যে কোনো একদিন এদের অস্তিত্ব ছিল সেইটুকু বোঝানোর জন্যই যেন এরা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ধ্বংসাবশেষ। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুচ্ছটিকাচ্ছন্ন স্মৃতি লোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আরেকের মধ্যে যেমন থাকে। অর্থাৎ রাত বাড়ছে কিন্তু রাতটা ফুরোতে চাইছে না, সবকিছু যেন স্তব্ধ, চারিদিক এতটাই স্তব্ধ, এতটাই শান্ত, নির্জন, সবকিছু এই স্তব্ধ হয়ে যেন নিমগ্ন হয়ে আছে। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি একবার এক জায়গায় এসে থামবে। হাত পা গুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্ট ভাবে আপনারা একে একে নামবেন। অর্থাৎ সেই গরুর গাড়িতে যেভাবে ওরা এসেছিল সেই আড়ষ্ট ভাবটা ওদের কাটবে ওরা যখন এসে নামলো। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে, বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্থাৎ একটা কটু গন্ধ তাদের নাকে আসছিল, সেটা কিসের গন্ধ? পুকুরের পানা পচার গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশালায়তন একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। অর্থাৎ তারপরে ওদের যেটা চোখে পড়বে যে একটা বিশাল আয়তনের জীর্ণ অট্টালিকা, মানে অর্থাৎ খুবই পুরনো একটা বাড়ি যার ছাদ ভেঙে গেছে, দেয়াল ধসে পড়ে গেছে এবং পাল্লাহীন জানলা রয়েছে। তো এরকম একটা অদ্ভুত মানে ধসে পড়া একটা বাড়ির সামনে এসে ওনারা দাঁড়ালেন। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। অর্থাৎ তেলেনাপোতায় এসে তারা এই একটা অবশিষ্ট ভগ্নপ্রায় বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে এবং সেখানে ওই একটা মোটামুটি থাকার মতন একটা যে ঘর, সেই ঘরটাতেই থাকার ব্যবস্থা করছে। কোথা থেকে গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করছেন। অর্থাৎ বহু যুগ পরে যে সেই ঘরটাতে কেউ পা দিচ্ছেন সেটা বুঝতে পারবে। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটা অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাবেন। অর্থাৎ পুরনো ভাঙা বাড়িতে যে অন্য কোনো আত্মা বা প্রেতাত্মা বাস করে সেইটা আর কি, তো সেইটা কিসে প্রমাণ পাচ্ছে? যে একটা ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। 2-3টি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। অর্থাৎ যেরকম একটা পুরনো বাড়ি ভেতর থাকা উচিত যেখানে বহুদিন কোনো জনমানব বাস করেন না, সেখানে যেই রকম একটা গন্ধ, কটু গন্ধ থাকা উচিত, সেখানে চামচিকির উৎপাত থাকা, এই যে বিষয়গুলো সেটাই লেখক বলছেন।
তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনারা দুটি বন্ধু, একজন পান রসিক ও অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। অর্থাৎ একজন পান রসিক অর্থাৎ তিনি মদ্যপান করেন এবং আরেকজন হলেন নিদ্রাবিলাসী অর্থাৎ ঘুমোতে ভালোবাসেন, কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। ঘরে পৌঁছেই মেঝের উপর কোন রকমের শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে পারবেন, অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন। অর্থাৎ দুজন দুটো কাজে লিপ্ত হয়ে গেল। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। অর্থাৎ ভাঙা লণ্ঠনে সেই লণ্ঠনটা আস্তে আস্তে কালো হয়ে গিয়ে কালি পড়ছে এবং তারপর সেটা নিভে যাচ্ছে। কোনো রহস্যময় বেতার সংকেতের খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। শোণিত সম্বন্ধ মানে অর্থাৎ রক্ত পিপাসু, শোণিত মানে রক্ত, তো সেই রক্ত খেতে আসছে সেটাই বলছে যে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। অর্থাৎ অ্যানোফিলিস মশার উৎপাত অর্থাৎ ম্যালেরিয়া হতে পারে। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন, একজন নিদ্রায় এবং আরেকজন পান পাত্র নিয়ে বসেছিলেন, তো সেই কারণে তারা দুজনে অচেতন। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে আসবেন, অর্থাৎ তিনি শয্যা ছেড়ে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে। তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এ অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। অর্থাৎ ভগ্নপ্রায় বাড়িটা ধূলিসাৎ হয়ে গেছে, ফাটলে ফাটলে গাছ গজিয়ে গেছে। অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে, মানে অর্থাৎ একটা গাছ যদি এরকম ভগ্নপ্রায় বাড়ির মধ্যে থেকে বের হয়, অর্থাৎ তার যে শিকড় বাকড় আরো বেশি করে ছড়িয়ে গিয়ে বাড়িটাকে আরো ধ্বংসের মুখে ঠেলে দেয়। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীর কোন গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে যুগান্তরের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। অর্থাৎ বাতায়নবর্তিনী অর্থাৎ বাতায়ন মানে জানালা, অর্থাৎ ওই যে জানালা থেকে একটা রহস্যময় ছায়ামূর্তি তিনি দেখতে পেলেন, এবার সেইটা নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। একসময় ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। অর্থাৎ সকালবেলা তারা মাছ ধরার উদ্দেশ্যে গেছেন। কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্যায়টি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।